প্রিন্সেপ ঘাটে তো হামেশাই গিয়ে থাকেন। ঘোরাঘুরির পর সেলফি, পোজ দিয়ে জম্পেস ছবি। তারপর সেই স্মৃতি সোশ্যাল মিডিয়ায় সযত্নে রেখে দিয়েছেন, তা তো অনেকবারই। কিন্তু এই ঘাট যার নামে, সেই প্রিন্সেপ সাহেব কি করেছিল জানেন? সেজন্য পিছিয়ে যেতে হবে ২০০ বছর। সালটা ১৮১৯। কলকাতা তখন বেশ জমজমাট। ব্রিটিশ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। প্রায় প্রতিদিনই জাহাজ ভিড়ছে, আর সেই জাহাজ থেকে নেমে আসছেন ইউরোপীয়রা। সুদূর ইউরোপ থেকে কাজের সন্ধানে কলকাতায়। তখন অবশ্য সেন্ট পলসের গির্জা তৈরি হয়নি। হেস্টিংসের অনুরোধে সে বছরই নকশা তৈরি করলেন উইলিয়াম নেইন ফোর্বস। বেশ কিছু রাস্তাঘাট অবশ্য তৈরি হয়েছে, পানীয় জলের জন্য কাটা হয়েছে পুকুরও। তবুও শহরের সেই চেনা ছবিটা নেই কলকাতায়। কলকাতার খুব কাছেই দমদমে তখনও বাঘ বের হয়, সমাচার দর্পণ জানাচ্ছে দমদমে। এখন যে জায়গা কলকাতা ২৮, ৫২, ৬৫, ৭৯, ৮০, ৮১, সেখানেই বাঘেদের অবাধ উৎপাত। বাঘে মানুষের লড়াইও হয়ে গেল। সে অবশ্য অন্য প্রসঙ্গ, একদিন না হয় কলকাতার বাঘ নিয়ে একটা বিস্তারিত আলোচনা করা যাবে। এবার মূল কথায় ফেরা যাক। বাঘে মানুষের সংঘর্ষ হোক আর যাই হোক, কলকাতা কিন্তু তখন ব্রিটিশ ইন্ডিয়ার বাণিজ্যিক এবং প্রশাসনিক কেন্দ্র। ১৭৫৭ সাল থেকে কলকাতায় ট্যাক্সশাল। আজকে যেখানে জিপিও, ঠিক তার পাশেই ছিল প্রথম কলকাতার মিন্ট। দ্বিতীয় ট্যাক্সশালটি তৈরি হয় ১৭৯০ সালে। ইংল্যান্ড থেকে আধুনিক যন্ত্রপাতি এনে গিলেট শিপ বিল্ডিংয়ে সেই মিন্ট প্রতিষ্ঠিত হয়েছিল। সেখানেই চাকরি করতে এলেন বছর কুড়ির এক তরুণ। সালটা ১৮১৯। মিন্টের উপধাতু পরীক্ষক হিসেবে তিনি নিযুক্ত হলেন। তিনি জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপের সঙ্গে ভারতের সম্পর্ক তার বাবার সূত্রে। জেমসের বাবা জন প্রিন্সেপ ভারতে এসে নীল চাষ করে প্রচুর অর্থ উপার্জন করে ইংল্যান্ডে ফিরে যান। তাঁর ৭ ছেলেই চাকরি করতে আসেন ভারতে। জেমস প্রিন্সেপও সেই সূত্র ধরেই কলকাতায় আসেন। প্রিন্সেপের অবশ্য প্রথাগত শিক্ষা বেশি দূর ছিল না। ক্লিফটনের স্কুলে পড়ার সময় চোখে একটা সমস্যা হয়, আর তাতেই তাকে স্কুল ত্যাগ করতে হয়। কাজের সন্ধানে চলে আসতে হয় কলকাতায়। তবে অত্যন্ত মেধাবী ছিলেন তিনি, আর সেই মেধা তাকে একটা বিশেষ ক্ষমতা দিয়েছিল। তিনি সহজেই বিভিন্ন বিদ্যা আয়ত্ত করতে পারতেন, আর গোটা জীবনে এটাই তাকে দিয়েছিল একটা বিরাট অ্যাডভান্টেজ। কলকাতায় অবশ্য বেশি দিন চাকরি করা হলো না প্রিন্সেপের। বছর খানেকের মধ্যে তাকে বদলি করে দেওয়া হলো বেনারসে। সেখানেও ট্যাক্সশালের চাকরি। বেনারস রওনা দিলেন প্রিন্সেপ। যাত্রাপথে এঁকে ফেললেন বেশ কিছু ছবি। বেনারস পৌঁছেও আঁকলেন একাধিক ছবি। হ্যাঁ, ভুলেও ভাববেন না প্রিন্সেপ ট্রেনে বসে এঁকেছিলেন ছবিগুলি। তখন কিন্তু ভারতে রেলপথ চালু হয়নি। যাক সে কথা। প্রিন্সেপের আঁকা ছবিগুলি লন্ডন থেকে লিথোগ্রাফ করে ছাপা হয়। সেই চিত্র সংকলনের নাম বেনারস ইলাস্ট্রেটেড। বেনারস অবশ্য মোটেই পছন্দ হলো না প্রিন্সেপের। বড্ড অপরিচ্ছন্ন। কিন্তু কি করবেন, সেখানেই তো তাকে চাকরি করতে হবে। তিনি প্রথমেই হাত দিলেন শহরের নিকাশির উন্নয়নে। তাঁর ভাবনাতেই বাড়িঘর অক্ষুণ্ণ রেখে মাটির তলায় ইটের খিলান বসিয়ে সুড়ঙ্গ তৈরি করে গোটা শহরের নিকাশি ব্যবস্থা একটা আধুনিক রূপ পেল। ব্যাস, স্থাপত্যকার হিসেবে তার নামডাক ছড়িয়ে পড়ল। তার স্থাপত্যেই তৈরি হলো সেন্ট মেরিস গির্জা, নন্দেশ্বর কোঠি। তাঁর হাত ধরেই সংস্কার করা হলো ক্ষতিগ্রস্ত ঔরঙ্গজেব মসজিদের। বেনারসে এভাবেই ১০ বছর কেটে গেল প্রিন্সেপের। সেখানকার মানুষদের কাছে প্রিন্সেপ তখন বেশ ফেমাস, বেশ জনপ্রিয়। গঙ্গা নদীর ওপর তিনি একটি আস্ত সেতুর পরিকল্পনা করে দিয়ে সেই সেতু তৈরি করে দিয়েছেন। আর নিকাশি নালার কথা তো আগেই বলেছি। বেনারসের মানুষ তাকে একখণ্ড জমিও উপহার দিলেন। সেই জমি অবশ্য নেননি প্রিন্সেপ, ফিরিয়ে দিলেন। কিন্তু সেই প্রিন্সেপকে ফিরতে হলো কলকাতায়। কলকাতায় এবার তার বেশ ভারী পদ, মানে বেশ গুরুত্বপূর্ণ চাকরি। কলকাতার ট্যাক্সশালের সর্বোচ্চ পদে বসলেন প্রিন্সেপ, আর তাঁকে দেওয়া হলো এশিয়াটিক সোসাইটির সম্পাদকের দায়িত্ব। তিনি সমানভাবে দুটি দায়িত্ব নিয়ে সামলালেন। ১৮৩৭ সাল, কলকাতার এশিয়াটিক সোসাইটির মাসিক সভায় হাজির বিশিষ্টরা। সেখানেই দেবগণের প্রিয় প্রিয়দর্শীকে খুঁজে পাওয়ার কথা জানালেন প্রিন্সেপ। কে এই প্রিয়দর্শী?
কিভাবে তাকে খুঁজে পেলেন প্রিন্সেপ তা অবশ্যই জানাবো, তবে আজ নয়। আগামী এপিসোডে দেবগণের প্রিয় প্রিয়দর্শীর পরিচয় নিয়ে অবশ্যই হাজির হব। ততক্ষণের জন্য আপনারা সঙ্গে থাকুন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন। ইউটিউবেও আমরা কলকাতা থ্রোব্যাক নামে সাবস্ক্রাইব করুন। আর ইনস্টাগ্রামে তো হাজির। আর কলকাতায় এবং আশপাশের এলাকা সম্পর্কে যদি আরও তথ্য পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। যথাসম্ভব চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে।